তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, আমরা তিনটা কার্ভ ড্র করলাম। ফার্স্ট হচ্ছে গিয়ে টোটাল ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এন্ড টোটাল কস্ট। টোটাল কস্ট এর কার্ভটা যদি এইভাবে আঁকেন, আচ্ছা একটু বলে নিই, ভেরিয়েবল কস্টটা এখানে একটু ওয়েভি শেপে আঁকা, মানে ওয়েভ এরকম হচ্ছে এভাবে শেপে আঁকা। এটার রিজনটা হচ্ছে গিয়ে যে আ ভেরিয়েবল কস্টটা যে এমন না যে একইভাবে বাড়বে সবসময় তা না। সেটা বোঝার জন্য আসলে একটু ওয়েভ শেপে আঁকা। কোন সময় খুব মানে খুব শার্পলি ইনক্রিজ করতে পারে, আবার কোন সময় একটু ফ্লাকচুয়েট করতে পারে। সো এটা বোঝার জন্য আমাকে এখানে এরকম একটা ওয়েভি আ আ ভেরিয়েবল কস্ট এর লাইন এঁকেছে। এটা কোন ফ্যাক্টর না। মানে এটা নিয়ে আমাদের যে প্রবলেম হবে তা না। এবার আসি, মজার বিষয় দেখেন, ঠিক ভেরিয়েবল কস্ট যেভাবে আঁকা হয়েছে, টোটাল কস্ট এর কার্ভও ঠিক একইভাবে ওয়েভি ভাবে একটা প্যারালাল কার্ভ আঁকা হয়েছে। বাট লাইক দ্য ভেরিয়েবল কস্ট, ইট ডাজন্ট স্টার্ট ফ্রম দ্য অরিজিন। 0 পয়েন্ট থেকে এটা স্টার্ট হয় নাই। আমি এটা এক্সপ্লেইন করব, বাট কেউ কি বলতে পারবেন যে কেন এই টোটাল কস্টটা এ পয়েন্ট থেকে স্টার্ট হলো? কেউ কি বুঝতে পেরেছেন বিষয়টা? ম্যাম যেখান থেকে প্রোডাকশন শুরু হবে ওখান থেকেই তো ম্যাম কস্ট শুরু হবে। আচ্ছা, জাকারিয়া ম্যাম ওই এটা জায়গা বলেন। হচ্ছে এই মেহেদী? যে ফিক্সড কস্ট থেকে আর কি শুরু করছে এই জায়গা থেকে, যেমন এখানে আছে টোটাল ফিক্সড কস্ট থেকে, মানে এ পয়েন্ট, তাহলে এই জায়গা থেকে আপনার টোটাল কস্টটা শুরু করছে, কারণ এই জায়গায় টোটাল ফিক্সড কস্টের টোটাল কাউন্টটা চলে আসে এর ভিতরে, এই তো জন্য জিরো টোটাল থেকে নেই কস্ট, নাই। হ্যাঁ, মেহেদী অনেক, মানে দুইজনই কাছাকাছি গেছেন। একটু বোঝানোর এদিক সেদিক ছিল এই যা। তো দেখেন, টোটাল আমরা ফর্মুলাটাই যদি দেখি, টোটাল কস্ট ইকুয়াল টু কি ছিল? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, দুটার সাম, তাই না? তাহলে টোটাল কস্ট মানে কি? আমার যদি ভেরিয়েবল কস্ট 0 ও থাকে, তারপরেও তো একটা নির্দিষ্ট ফিক্সড কস্ট আমার থাকবে টোটাল কস্টের জন্য, তাই না? ও আচ্ছা, তো জি ম্যাম। এইটা হচ্ছে গিয়ে, মানে আমার যদি একটা ফ্যাক্টরি আমি চালাচ্ছি, যে বললাম আমার পেন ফ্যাক্টরি, আমার এখন কোনো প্রোডাকশন নাই। তারপরেও কি আমার মাসে, মাসে রেন্ট দিতে হচ্ছে না? তো আমার প্রোডাকশন 0, কিন্তু আমার কিন্তু তারপর একটা টোটাল কস্ট আছে। ম্যাডাম, বলা যায় যে ফ্যাক্টরি ন্যূনতম কস্ট এটা হবে। ন্যূনতম কস্টও এটা আপনি আসলে বলতে পারেন না। মানে এটা আসলে কি, যে আমার প্রোডাকশন 0 হলেও আমার এই খরচটা দিতে, ফিক্সড কস্টের বিষয় এরকম, প্রোডাকশন 1000 হলেও এই খরচটা দিতে হবে, প্রোডাকশন 0 হলেও আমার এই কস্টটা দিতে হবে। ওইটাই ফিক্সড কস্ট। তো মানে টোটাল যদি কস্ট কি? প্রোডাকশন নাও হয় ন্যূনতম এই কষ্ট আমার হবে, এই কস্টটা আমার হবে এরকম আর কি। এরকম। তো আমার এখন যেহেতু ভেরিয়েবল কস্ট, আমি টোটাল কস্ট কে নিচ্ছি হচ্ছে কি ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্টের সাম, তাহলে যখন আমি টোটাল কস্টের ছবিটা আঁকবো, তাহলে তো ওই সামেশনটা দেখাইতে, মানে ওইটার তো রিফ্লেকশনটা আমার ছবিতে আসতে হবে। তো টোটাল কস্টের এই রিফ্লেকশনটা তখন এটা আসে যে ভেরিয়েবল কস্ট যেহেতু এটা 0 থেকে শুরু, মানে সরি, টোটাল কস্টটা যেহেতু 0 থেকে শুরু হয় নাই, এটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু হয়েছে ফিক্সড কস্টটা। ঠিক সেখান থেকে আমরা কিন্তু আমাদের যে টোটাল কস্টের যে লাইন যেটা, সেটা কিন্তু আঁকা শুরু করলাম। টোটাল কস্টটা আমরা ওখান থেকে পেলাম। তো এখন এইজন্য দেখেন যে টোটাল কস্টটা কিন্তু আমরা এরকম একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং ইটস অ্যাকচুয়ালি প্যারালাল উইথ দ্য ভ্যারিয়েবল কস্ট, আমরা কিন্তু এইভাবে এটাকে পেলাম। আর হচ্ছে গিয়ে এই যে এরকম 3টা পয়েন্টে এইভাবে স্টার্ট করে আমরা এটাকে পাচ্ছি টোটাল কস্টটাকে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা কেন এটা 0 থেকে হয়নি টোটাল কস্টটা? আর এখানে কোয়ান্টিটি না মেনশন করে এবিসিডিই এভাবে, সরি, এখানে প্রাইসটা মেনশন না করে এবিসিডি দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এরকম প্রাইস বসায় নিতে পারেন, $1 $2 এভাবে বসালে আরো কিছু। তো ম্যাম আবার একটু বলবেন, মানে হ্যাঁ, বলছি। তো টোটাল কস্টটাকে আমরা যেহেতু বলছিলাম যে দিস ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট। সো দেখেন, টোটাল কস্ট কিন্তু কখনোই 0 হতে পারে না। কোয়ান্টিটি মানে এটা, মানে ভেরিয়েবল কস্টের মতো, যে ভেরিয়েবল কস্ট কি কোয়ান্টিটি আমার 0, তার মানে আমার কিন্তু কোনো কস্টই থাকবে না। কারণ কোনো ভ্যারি করার তো কোনো সুযোগই নেই। কারণ এটা তো কোয়ান্টিটি হলেই আমার এই কস্টটা থাকবে, আদারওয়াইজ তো না। তো টোটাল কস্ট আমার যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে আপনার টোটাল কস্ট আমার যেটা হলো যে উনি যেহেতু ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের সাম, তো আমার ধরেন ভেরিয়েবল কস্ট নাই, তারপরও মানে আমার প্রোডাকশনই নাই, আমার প্রোডাকশন 0, তারপরেও তো আমার ওই ফ্যাক্টরিটা চালানোর জন্য আমাকে রেন্ট দিতে হচ্ছে, বা একটা ফিক্সড যে ইউটিলিটি, যেমন ধরেন আমি যে বাসায় থাকি, আমার বাসায় আমার আহ আমার যত যাই হোক, আমার মাসে আমি একটা হাউজিং এর মতো জায়গা থেকে হাউজিং চার্জ দিতে হয়। হুইচ মিনস আমার বাসায় আমি থাকি, আর আমার বাসায় সারা মাস আমি নাই থাকি, আমাকে এই হাউজিং কস্টটা দিতে হবে। দ্যাটস মাই ফিক্সড কস্ট ফর মাই হোম। বা আমার হচ্ছে গিয়ে যে ময়লা যিনি এসে কালেক্ট করে নিয়ে যান, আমার বাসা ক্লিন করেন, তাকে আমার এটা দিতেই হবে। মানে ইটস লাইক আমি
ইউজ করি বা না করি সেটা কিন্তু আমাকে খরচ করতে, বা ইন্টারনেট, এটা একটা ফিক্সড কস্টের একটা খুব ভালো এক্সাম্পল হতে পারে। আমি যতটুকুই নেট ইউজ করি না, আমি নেট কোনো ইউজই করলাম না, তাকে ফিক্সড এই বিলটা আমাকে দিতে হবে। তো এগুলো হচ্ছে কি ফিক্সড কস্ট। তাহলে টোটাল কস্ট যেহেতু এই দুটার সাম, তো আমার কোয়ান্টিটি যখন 0 তখনও কিন্তু আমার একটা খরচ থাকছে যে হুইচ ইজ ফিক্সড কস্ট। তো এইটাকে আমরা হচ্ছে গিয়ে এখানে তখন হচ্ছে গিয়ে আমরা সেটাকে মানে ওইটুকু অংশকে আমরা হচ্ছে গিয়ে ধরে সেখান থেকে হচ্ছে কি আমরা আমার টোটাল কস্টটাকে নিয়ে আসলাম, এবং টোটাল কস্টটা যেহেতু বাদবাকি অংশটা আসলে ফিক্সড কস্ট চলে গেল, বাদবাকি অংশটা আসলে ভেরিয়েবল কস্টকেই কভার করে আসে। এই কারণে দেখেন যে আমার ভেরিয়েবল কস্ট যেভাবে একটা ওয়েভি লাইন ছিল, আমার ফিক্সড কস্টও কিন্তু ওরকম একটা ওয়েভি লাইন হয়ে এখানে দেখা দিল। এতটুকুই, কারণ বাকি অংশটা আমার মোটামুটি এটা ভেরিয়েবল কস্টের উপরে ডিপেন্ড করছে। তো ম্যাম এর যে সেকেন্ড কার্ভ এটা তো হচ্ছে ভেরিয়েবল কার্ভ না? হুম 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 তো এটা তো ম্যাম তাহলে ভেরিয়েবল এটা কস্ট, এটা এটা কিন্তু আবার দেখেন 0 থেকে স্টার্ট হয়েছে। এটা জিরো বে- থেকে শুরু হয়েছে, হ্যাঁ এটা এটা বলতে 0 থেকে চাইছিলাম। শুরু, কারণ এটা ডেফিনেশন ফিক্স আমার থেকে শুরু হলে তো এটা ফিক্স থেকে শুরু হবে। কেন ফিক্স থেকে শুরু? ভেরিয়েবল কস্ট কি ফিক্সড কস্টের সাথে ডিপেন্ড করে? না, ফিক্সড কস্ট তো ম্যাম আমরা পেয়ে গেছি। ফিক্সড কস্টের সাথে আমরা যেটা করব, যোগ করব ভেরিয়েবল ভেরিয়েবল কস্টটা, কস্ট কোয়ান্টিটির সাথে ওইটা নাকি ওইখান থেকে কেন শুরু হলো না ভেরিয়েবল এর কস্ট জন্য? কি ফিক্সড কস্টের সাথে রিলেটেড? এই যে একজন অ্যান্সার দিয়ে দিয়েছেন, আমার আর কষ্ট করে বলতে হলো না, উনি বললো ওটা তো কোয়ান্টিটির সাথে রিলেটেড। ফিক্সড কস্টের সাথে তো ভেরিয়েবল কস্টের কোনো সম্পর্ক নাই। ফিক্সড কস্ট বা ভেরিয়েবল কস্টের সাথে সম্পর্ক টোটাল কস্টের, নিজেদের মধ্যে তাদের কোনো সম্পর্ক নাই। ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার কোয়ান্টিটি থাকলে আমার ভেরিয়েবল কস্ট থাকবে, কোয়ান্টিটি না থাকলে ভেরিয়েবল কস্ট, ইভেন কোয়ান্টিটি 0 হলে আমার ভেরিয়েবল কস্ট 0। ফিক্সড কস্টের ক্ষেত্রে আবার এইটা না, কোয়ান্টিটি 0 হলে আমার ভেরিয়েবল কস্ট 0 না। ওকে ফাইন, সো লেটস মুভ অন দ্য নেক্সট স্লাইড। তো এখান থেকে আমরা ছবিগুলো বুঝলাম, এবার আমরা এভারেজ টার্ম গুলোতে যাবো, অর্থাৎ প্রত্যেকটাতে এভারেজ করবো। তো আমি একটা যে শর্টকাট শিখিয়ে দিচ্ছি, এই সেই শর্টকাট দিয়ে দেখা যাবে যে আপনি আসলে খুব ইজিলি সবগুলোর এভারেজ আমরা বের করতে পারবো। নরমালি আমরা এভারেজ বের করার সিস্টেমটা কি, টোটাল টার্ম উইল বি ডিভাইডেড বাই নাম্বার। এভাবে আমরা সাধারণত এভারেজ বা মিন ভ্যালু, যেটাকে মিন কিন্তু বলতে আমরা এভারেজ বলি, স্ট্যাটিস্টিক্স আমরা মিন ভ্যালু বলি, ওটা বের করি। তো যখনই আমরা হচ্ছে কোনো এভারেজ বের করতে যাব, সেই টার্মটা যারই এভারেজ বের করতে চাই, সেই টার্মটার সাথে নাম্বারটা দিয়ে ডিভাইড করলে আমরা হচ্ছে গিয়ে নাম্বার দিয়ে ডিভাইডেড করলে আমরা হচ্ছে গিয়ে সেখানে আমরা কি হয়, সেখানে আমরা হচ্ছে গিয়ে এভারেজটা পাবো। তো প্রথমে আমরা বের করার চেষ্টা করছি হচ্ছে গিয়ে এভারেজ ফিক্সড কস্ট। ইনিশিয়ালটা নিয়ে আমরা এটা পেলাম হচ্ছে এএফসি, ইনিশিয়ালটা নিয়ে আমরা সেখানে পেলাম হচ্ছে এএফসি, সো এভারেজ ফিক্সড কস্ট। তাহলে আমি কি বলছিলাম যে যখনই আমরা এভারেজ বের করতে যাব, সেটা কি হবে যে টোটাল টার্ম উইল বি ডিভাইডেড বাই নাম্বার বা কোয়ান্টিটি। তো টোটাল টার্মটা এখানে কি ফিক্সড কস্ট, মানে এভারেজ ফিক্সড কস্ট, তো কার এভারেজটা বের করছিলাম? ফিক্সড কস্টের। তাহলে ফিক্সড কস্ট এখানে কোয়ান্টিটি বা নাম, মানে এখানে কোয়ান্টিটি বলেই দিচ্ছে, মানে এখানে নাম্বারটা কি, মানে কোয়ান্টিটি কতটুকু প্রডিউস করছে, তো কোয়ান্টিটি কিউ। তো এএফসি ইজ ইকুয়াল টু এফসি ডিভাইডেড বাই কিউ। এখন দেখেন এএফসি এর কার্ভটার ছবি এখানে আঁকা আছে, দেখতে পাচ্ছি ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আরো যদি কিছুই না বুঝেন, অনেকটা ডিমান্ড কার্ভের মতো দেখতে না, নিচের দিকে নেমে গেছে উপর থেকে, কিছুই বুঝতেছে না। তো ওই জন্য বললাম যে ডিমান্ড কার্ভ কি ছিল, এরকম উপর থেকে নিচে নামছিল এরকম না, তো অনেকটা সেরকমই দেখতে পাচ্ছি না। তো এই কার্ভটাকে আমরা কি বলতাম, ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভ স্লোপ কার্ভ এরকম। তো এখন আসি ফিক্সড কস্ট, এভারেজ ফিক্সড কস্টের কার্ভটা কেন এরকম নেগেটিভ, মানে এরকম নেগেটিভ স্লোপ বা এরকম নিচের দিকে নেমে যাচ্ছে। তো এটার রিজনটা হচ্ছে গিয়ে, এটা এখন একটু ইরিলেভেন্ট। ধরেন আমাদের ক্লাসরুমের কথা চিন্তা করি, আমাদের ক্লাসরুমের সাইজটা কি ফিক্সড না, নাকি ক্লাসরুম চাইলেই বড় করে ফেলা যায়? যায়, আপনারা যে ফিক্সড ক্লাসে ক্লাস করেন সেটা। এখন ধরেন ক্লাসে, আমার একটা ক্লাসে মাত্র 10 জন স্টুডেন্ট, তাহলে 10 জন স্টুডেন্ট হলে ধরেন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে 40 স্টুডেন্টস, তাহলে 10 জন স্টুডেন্ট কি হবে, খুব মজা করে হচ্ছে গিয়ে ওই খুব মজা করে হচ্ছে গিয়ে ওই 10 জন ওই 40 জনের, মানে এক একজনের আন্ডারে 4টা করে সিট পড়বে, তাই না? এইভাবে আপনারা মজা করে বসতে পারবেন না? জি আচ্ছা, স্যার। এখন কারণ ক্লাসরুমের সাইজ তো ফিক্সড, এইবার এসে 10 জন থেকে স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট হয়ে গেল 20। তখন কি আগের মতো হচ্ছে গিয়ে আহ
কি বলবো মানে আগের মতো কি ইয়া নিয়ে থাকতে আগের মতো স্পেস থাকবে আপনার জন্য? আগে থেকে স্পেস কমে আসবে না? এবার আসি 20 থেকে আরো বেশি হয়ে গেল, 40 স্টুডেন্ট হয়ে গেল। তাহলে কি আগে থেকে আরো কম স্পেস হয়ে গেল না আপনার জন্য এই ক্লাসে? এবার যদি 40 থেকে না। 80 স্টুডেন্ট হয় তাহলে আরো কমে যাচ্ছে না? এখন এখানে এই ক্লাস সাইজটা কি ফিক্সড না? জি ম্যাম। কিন্তু দেখেন যত কোয়ান্টিটি বাড়ছে মানে নাম্বার অফ স্টুডেন্ট বাড়ছে তত এই ফিক্স জিনিসটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাই না? ছড়ায় যাচ্ছে না? এই কারণে কি হচ্ছে পোর্শনের কম পড়ে যাচ্ছে না? তো এইটাই হচ্ছে reason that's why average fixed cost is a downward sloping curve because it's a fixed thing. So when we took a large amount of output, that fixed thing is spread over that large amount of output. That's why over the quantity it's decline. মানে আমি বলতে চাচ্ছিলাম যে এটা যেহেতু একদম ফিক্স, এটা তো বাড়বেও না কমবেও না, যা ছিল তাই ক্লাস সাইজের মতো। তো যদি আমি বড় অ্যামাউন্টের আউটপুট নেই মানে এই ছোট্ট ক্লাস সাইজটা এই বড় অ্যামাউন্ট আউটপুটের উপরে কি হয়ে যাবে? স্প্রেড হয়ে যাবে। এটা বাড়বেও না কমবেও না। তাহলে এটা যেহেতু বড় অ্যামাউন্টের এটার উপরে স্প্রেড হয়ে যাবে তাহলে আমার এখন কি করা? তাহলে আমার এমন একটা কিছু মানে তাহলে আমার যত বেশি ক্লাস নাম্বার অফ স্টুডেন্ট বাড়বে আমার ক্লাসে তত কনজেস্টেড হবে। আমার বসতে অসুবিধা হবে। মানে আমার মানে বেশি স্টুডেন্টের মধ্যে এটা স্প্রেড হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন হচ্ছে গিয়ে আমরা যখন বড় ইনভেস্টমেন্ট এ যাই তখন কিন্তু হচ্ছে গিয়ে যদি অনেক বেশি প্রোডাকশন থাকে তাহলে গায়ে লাগে না। কারণ ওই ফিক্সড কস্টটা যখন আমি ওভারঅল একটা বিশাল কোয়ান্টিটির উপর স্প্রেড করে দিচ্ছি তখন কিন্তু সেটার না অ্যামাউন্টটা খুব মিনিমাল হয়ে যায়। বাট আমরা যদি একটা ছোট প্রোডাকশন এ যাই তখন কিন্তু আমার কাছে এই মানে এই ইয়াটা অনেক বেশি লাগে। কারণ ওই যে বললাম যে একটা ক্লাসরুম সে ১০ জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করছে তখন মনেই হবে ক্লাসটা কি ফাঁকা ফাঁকা বা ক্লাসে হয়তো আরো অ্যাকোমোডেশনটাকে আমরা আরো বেটার ওয়েতে নিতে পারতাম সেটা কিছুই করতে পারছি না। এরকম হবে। তো ফিক্সড কস্ট মানে দ্যাট মিনস এভারেজ ফিক্সড কস্ট ইস লাইক দিস। এবার আসি এভারেজ ভেরিয়েবল কস্ট। তো এই কস্টটা কি? ইট উইল ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি। ফর্মুলাতে আসি আগের মতোই। আমার এখানে আর কোনো এখন ফর্মুলা মেমোরাইজ করতে হবে না। তো এভারেজ ভেরিয়েবল কস্ট কি? এ, বি, সি ইনিশিয়াল থেকে পেলাম। তাহলে কি হবে? টোটাল টার্ম উইল বি ডিভাইডেড বাই নাম্বার। তো এখানে রিলেটেড টোটাল টার্ম কি? ভেরিয়েবল কস্ট। তো এটা ডিভাইডেড ডিভাইডেড বাই হবে কোয়ান্টিটি। কোয়ান্টিটি। এভাবে আমরা এবিসি এর ফর্মুলা পেয়ে গেলাম। তো এখন দেখেন এবিসি এর ছবিটা আমি এখানে এঁকেছি বাট এটা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ। কেন? এটা সোজা কথা। ভেরিয়েবল কস্ট নিজেই হচ্ছে গিয়ে কোয়ান্টিটি বাড়লে ইনি বাড়তে থাকে। তাহলে ওটার এভারেজ টার্মও কি একই হওয়ার কথা না? কোয়ান্টিটি বাড়লে আমি বাড়বো, কোয়ান্টিটি কমলে আমি কমবো। কারণ কোয়ান্টিটি বাড়লে তো আমার খরচও বাড়ছে। তাহলে কোয়ান্টিটি কমলে আমার খরচও কমে যাবে। সো এটা হচ্ছে আপওয়ার্ড স্লোপ। ফাইনালি আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে এভারেজ কস্ট, যেটা আমি এখানেই লিখবো। এটা আমি দেখে নিচ্ছি যেটা হ্যাঁ এখানে আছে। তো এরপর আমরা যেটা দেখবো সেটা এটা দিয়ে আজকে ক্লাস শেষ করে দেবো। সেটা হচ্ছে এভারেজ কস্ট। এটাকে ২ টা নাম দেওয়া যায়। এভারেজ টোটাল কস্ট অর এভারেজ কস্ট। মানে এভারেজ কস্ট গড় খরচ সেটাকে আমরা আবার টোটাল কস্টেরও আমার ইনিশিয়াল হিসেবে নিতে পারি এভারেজ টোটাল কস্ট। কিভাবে এটাকে নিলাম সেটাও দেখাচ্ছি। টিসি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? টিসি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে টোটাল এফসি কস্ট ম্যাম। প্লাস ভিসি, তাই না? তো টোটাল কস্টের এভারেজ টার্মটাই হচ্ছে এভারেজ টোটাল কস্ট। তো ওইটাকে আমরা শর্টকাটে বলি হচ্ছে গিয়ে এভারেজ কস্ট। তো এই জন্য আমরা আইদার এ টি সি এটাকে লিখি অথবা এটাকে আমরা এসি। তো এসিটাই ম্যাক্সিমাম জায়গায় লেখা হয়, এটিসি টা লেখে না। তো এটা আপনার ইচ্ছা। তারপর আপনি যদি মনে করেন আপনি এটিসি লিখবেন কোনো ভুল নাই। এবার আসি নরমালি আমার এটিসির ফর্মুলা কি হওয়া উচিত ছিল বা এসির ফর্মুলা কি হওয়া উচিত? রিলেটেড টার্ম উইল বি ডিভাইডেড বাই নাম্বার। তো এখানে রিলেটেড টার্মটা কি? টোটাল কস্ট টিসি আর নাম্বার এখানে কি কোয়ান্টিটি, সো ডিভাইডেড বাই কিউ এভাবে আসার কথা। কিন্তু হ্যাঁ আপনার কথা ঠিক আছে, এইভাবে আমরা এভারেজ কস্ট বের করতে পারবো। আরেকটা জায়গা থেকে আমরা বের করতে পারি। সেটা কি? এটাও আমাদের মেমোরাইজ করতে হবে না, আমরা এখান থেকে বের করতে পারবো। দেখেন টোটাল কস্টের এভারেজ যদি হয় এটিসি তাহলে এফসি এর এভারেজ কি? এএফসি। আর বিসি এর এভারেজ কি? এবিসি। তাহলে এই দুটো এভারেজ কে যোগ করলে আমার মেইন জিনিসটার এভারেজ চলে আসার কথা না? কারণ হচ্ছে কি এফসি আর বিসি কে দুটাকে যদি সাম করি তাহলে আমি আমার টোটাল কস্ট পাচ্ছি। তাহলে এফসি আর বিসি কে সাম করে যদি আমি আমার টোটাল কস্ট পাই তাহলে ওদের এভারেজ যে টার্ম এফসি বা এভিসি এই দুটাকে সাম করলে তো আমার এভারেজ কস্টটা পাওয়া উচিত বা এভারেজ টোটাল কস্টটা পাওয়া উচিত, তাই না?
কথা বুঝি নাই, মানে আমার কথা হচ্ছে গিয়ে টোটাল কস্টের যে আমার যে ফর্মুলাটা সেটা ইজ ইকুয়াল টু, যেহেতু দেখতে পাচ্ছি খালা আমি না ক্লাস নিচ্ছি, খেলতেছি না এখানে বসে। আচ্ছা সরি। সো এখানে যেটা হচ্ছে যে টোটাল কস্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের সাম। আমি আসলে খুবই পিসড অফ বাসার অ্যাক্টিভিটিজ এর জন্য, এই জন্য আই ক্যান কন্ট্রোল মাই অ্যাঙ্গার, আই এম সরি। সো এখানে আমরা যেটা হচ্ছিল যে টোটাল কস্টের একটা ফর্মুলা দেখতে পাচ্ছিলাম, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু এফসি প্লাস বিসি, মানে এই দুটোর সাম। এখন আপনাদের কথা ঠিক আছে যে আমরা যেহেতু এভারেজ টার্ম যখন বের করতে যাচ্ছিলাম তখন টোটাল টার্মটাকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দিচ্ছি, এইভাবে আমরা এভারেজটা বের করি। তো এভারেজ টোটাল কস্টটাকে যখন আমরা বের করছিলাম আমাদের ওই ফর্মুলা অনুযায়ী এটাকে এইভাবে বের করতে পারার কথা, যে টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলাম, এইভাবে পেলাম। তাহলে এইটাই যদি হয় তাহলে মানে এটা একটা ফর্মুলা হতে পারে। আর একটা ফর্মুলা আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে কি টোটাল কস্ট হচ্ছে এফসি প্লাস ভিসি এরকম। তো এখানে টোটাল কস্টের এভারেজটা কি? টোটাল কস্টের এভারেজ হচ্ছে এটিসি বা এসি। তো টোটাল কস্টের এভারেজ এটিসি এটা ইকুয়াল টু কি দেখেন, ভেরিয়েবল কস্টের এভারেজ হচ্ছে এএফসি আর ফিক্সড কস্টের এভারেজ হচ্ছে এভিসি আর এএফসি। তো তাহলে এই দুটার এভারেজ যোগ করলে কি আমার আবার হচ্ছে টোটাল কস্টের এভারেজ আসার কথা না? এইভাবেও আমরা চাইলে সেকেন্ড আর একটা ফর্মুলা আছে সেখান থেকেও এটিসি বের করে নিতে পারি। অনেক সময় এরকম হতে পারে আমার হয়তো টোটাল কস্ট দেওয়া নাই, তখন সেক্ষেত্রে অ্যাভারেজ। আমি আসলে শেষ করে দেবো, এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যদি অনেক সময় দেখা যাচ্ছে যে টোটাল কস্ট আমার দেওয়া নাও থাকতে পারে, আমাদের এখানে ক্যালকুলেশন একটা বিষয় আসবে, আমরা নেক্সট ক্লাসে সে ক্যালকুলেশন গুলোই করবো, এটার জন্য আজকে এই ক্যালকুলেশনের পার্ট গুলো শেষ করলাম, ফর্মুলা পার্ট গুলো। তো ওখানে তখন আমরা দেখবো যে আমরা এইভাবে যদি ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের এভারেজ দেওয়া থাকে সেখান থেকে আমরা টোটাল কস্টটা বের করতে পারবো। নেক্সট ক্লাসে আমরা আসলে কি করবো, আমরা জাস্ট একটা টার্ম শিখবো মার্জিনাল কস্ট, ওটার পরে আসলে আমরা একটা টেবিল সলভ করবো যেখান থেকে আমরা দেখবো যে আমরা কিভাবে কস্ট অফ প্রোডাকশন মানে এই যে কস্টিং ক্যালকুলেশন গুলো এগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। সো এই ক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে আমার যে ইয়া টার্ম গুলো থাকবে, ইটস লাইক আমার যে এভারেজ টার্ম গুলো আছে এগুলো আমরা যোগ করব, এবং হচ্ছে গিয়ে এটার সাথে আমরা আজকে দেখবেন যে ক্লাসে আমি বারবার লেকচার কালেক্ট করতে বলছিলাম এবং বলছিলাম যে ফর্মুলা গুলো লেখেন, এই জন্যই বলেছি কারণ এই ফর্মুলা গুলো আমার লাগবে আমি যখন নেক্সট ক্লাসে ক্যালকুলেশন গুলো করব। So that's it from today's class. I think you have another class now, so you may leave the class. Thank you. Okay, assalamu alaikum. আসসালামু আলাইকুম।